তো আজ আমরা ইকোনমিক্স এর সেকেন্ড ক্লাস করব, থিওরির সেকেন্ড ক্লাস, ইন্ডিয়ান কারেন্সি এন্ড কয়েন্স এর উপরে। আমাদের মানি চ্যাপ্টারের উপর একটাই টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে মানি সাপ্লাই। ওকে। আর আমরা যেরকম প্রত্যেকটা টপিকের পর একটা করে এমসিকিউ ক্লাস করছি, সেটা তো আমরা কন্টিনিউ করবোই। চলো শুরু করা যাক। তো একটাই আমি মাইন্ড ম্যাপ দেবো। তো সেটাই তোমাদের এনাফ হবে রিভিশনের জন্য। তো চলো স্টার্ট করা যাক। 1770 থেকে আমরা স্টার্ট করব, কারণ তার আগের যে পোর্শনটা মিডিয়েভাল আর এনশিয়েন্ট পোর্শনটা, সেটা তোমরা হিস্ট্রি ক্লাসেতে বা তোমাদের আর্ট এন্ড কালচারের ক্লাসেতে পেয়ে যাবে। Okay? তো চলো, 1770 থেকে 1860 অব্দি ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংকগুলোই কারেন্সি ছাপাতো। ওকে, কারেন্সি প্রিন্টিং এর কাজ প্রাইভেট ব্যাংকগুলোই করতো। তো তো কোন প্রাইভেট ব্যাংকগুলো করতো? তাদের মধ্যে একজন হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, আর হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংকস। তো প্রেসিডেন্সি ব্যাংকস এর মধ্যে পড়তো ব্যাংক অফ বেঙ্গল, মাদ্রাস আর বম্বে। তো এদের ক্ষেত্রে সমস্যা কি ছিল? না, এই ব্যাংকগুলোর যে নোটগুলো সেগুলো স্ট্যান্ডার্ডাইজ ছিল না। যেহেতু স্ট্যান্ডার্ডাইজ ছিল না, সেজন্য ইউনিফর্মলি অ্যাকসেপ্টেডও হতো না। ইউনিফর্মলি অ্যাকসেপ্টেড মানে হলো যে গ্রহণযোগ্যতা ছিল না। ওকে। তো সেই জন্য কিছু কিছু প্রবলেম আসতো। সেই প্রবলেমের মধ্যে একটা হলো যে কনফিউশন তৈরি হতো লোকের মধ্যে। ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেট করা খুব সহজ ছিল। ওকে। এই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করার জন্যই লর্ড ক্যানিং 1861 এতে আনেন পেপার কারেন্সি অ্যাক্ট। এই যে পেপার কারেন্সি অ্যাক্ট অফ 1861, এটা লর্ড ক্যানিং আনেন এই কারণে। তো তখন কি হয় না, একটা ইউনিফাইড সিস্টেম তৈরি হয়। ইউনিফাইড। ওকে। আর পুরোপুরি সোল দায়িত্বটা চলে আসে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। তো তখন কারা ছাপাতো? ছাপাতো তখন প্রিন্ট করতো কিন্তু খালি প্রেসিডেন্সি ব্যাংকস। প্রেসিডেন্সি ব্যাংকস মানে কারা? ওই ব্যাংক অফ বেঙ্গল, মাদ্রাস আর বম্বে, এরাই করতো, বাট অ্যাজ এ এজেন্ট। কার এজেন্ট? ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্ট হিসাবে এরা ছাপাতো। ওকে। আর এই যে কারেন্সি নোটস গুলো, তার উপরে ছবি থাকতো কার? না, কুইন ভিক্টোরিয়ার ছবি থাকতো প্রথমে, তারপরে কিং জর্জ দ্য 5, তারপরে 6, কিং জর্জ দ্য 6, এদের ছবি থাকতো। ঠিক। এইটা চেঞ্জ হয় হলো 1947 এর পর থেকেই। সমস্ত স্ট্রেস মিটিয়ে দেওয়া হয়। যত রকমের ছবি ছিল বা লেখা থাকতো হিস ম্যাজেস্টি, এই সমস্ত কিছুই সরিয়ে দেওয়া হয় 1947 এর পরেই। তো তার মাঝখানে 1906 এ আসে কয়েনেজ অ্যাক্ট। তো এই কয়েনেজ অ্যাক্টের আন্ডারেই কিন্তু এখনো অবধি কয়েন ইস্যু করা হয়। যদি তোমায় কোয়েশ্চেন করে যে কোন অ্যাক্টের এগেনস্টে ইন্ডিয়াতে কয়েন্স মিন্টিং হয়, তো অ্যান্সার হবে কয়েনেজ অ্যাক্ট অফ 1906। তাই এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসে আরবিআই অ্যাক্ট অফ 1934। তো এই অ্যাক্টের আন্ডারেই কিন্তু এখনো অবধি কারেন্সি নোট ছাপানো হয়। আর আরবিআই এই অ্যাক্টের আন্ডারেই আরবিআই কে সোল দায়িত্ব দেওয়া হয়। সোল দায়িত্ব মানে আরবিআই একা দায়িত্ব পায় কিসের জন্য? না, কারেন্সি নোট ছাপানোর জন্য। তখন থেকে আর অন্য কেউ ছাপাতে পারবে না। বাট 1949 এতে দিয়ে ন্যাশনালাইজড হয় হলো আরবিআই। কবে? না, জানুয়ারি 1, 1949 এ আরবিআই ন্যাশনালাইজড হয়। তো তার আগে অবধি আরবিআই কিন্তু ছিল প্রাইভেট শেয়ার হোল্ডার্স ব্যাংক। যদিও তার কাছে দায়িত্ব ছিল নোট মুদ্রণ করার, তবুও তারা কিন্তু প্রাইভেট শেয়ার হোল্ডার্স ব্যাংক ছিল। 1949 এতে করা হয় কেন? না, যাতে ইন্ডিপেন্ডেন্টলি তো আরবিআই তার আগে কাজ করতো, তো এরপরে ন্যাশনাল ইন্টারেস্টে যাতে আরবিআই কাজ করে, তাই সেই জন্য 1949 এ ন্যাশনালাইজড করা হয়। তো এই টাইমেতে যে শেয়ার হোল্ডাররা ছিল তারা বোথ ইন্ডিয়ান ছিল এবং ফরেনারও ছিল। তো 1947 অব্দি, একটা ফ্যাক্ট হলো 1947 অব্দি বার্মা মানে মায়ানমার যে এখন, তার কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করেছে আরবিআই। 1948 অব্দি, তার জুন মাস অব্দি কিন্তু পাকিস্তানেরও সেন্ট্রাল ব্যাংক আরবিআই ছিল। ওকে।
তো এরপরে 1949 এতে প্রথম ৳১ নোট বেরোয়। ৳1 নোট। যাতে কি ছিল? না সারনাথের যে অশোকা লায়ন তার এমব্লেম আসে। এই যে আমাদের এর আগেতে যে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ছবি থাকতো, যেমন কিং জর্জ দ্য সিক্স এর ছবি থাকতো, সেটাকে সরিয়ে অশোকা লায়ন এমব্লেম আনা হয়। ওকে? তো এরপরে দেখা যায় যে 1955 এ একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে। হুম? সেটা আমরা দেখে নিই কি? এই যে কয়েন কয়েনেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দেখো এখানে কয়েনেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1955। ওকে? সেখানে কি হয় না হিজ ম্যাজেস্টি টু জিওআই করা হয়। কিন্তু ব্যাপারটা হলো যে এটা ফরমাল। অর্থাৎ এটা ফরমালি করা হয়েছিল অ্যাক্ট এনে 1955 এ। বাট 1949 এর পর থেকেই জিওআই লেখাটা শুরু হয়ে যায় কয়েন্স এর উপরে। তো তুমি যখন 1951, 52 বা 54 এর কোন কয়েন্স দেখবে সেখানে কিন্তু জিওআই লেখা আছে। সেখানে কিন্তু হিজ ম্যাজেস্টি লেখা নেই। বাট 1955 এ ফরমালি এটাকে অ্যাক্ট হিসাবে ইমপ্লিমেন্ট করা হয়। ওকে? আর সেকেন্ড হচ্ছে যে ডেসিমাল সিস্টেম আনা হয়। তো ডেসিমাল সিস্টেমের আগে কি ছিল? ডেসিমাল সিস্টেমের আগে ছিল অক্টাল সিস্টেম। তো দেখে নেওয়া যাক অক্টাল সিস্টেমটা কি? অক্টাল সিস্টেম হলো বেস 8। হুম? অক্টাল মানে বেস 8। এটা কিরকম? না ₹1 ₹1 এর এগেইনস্ট এ হয়তো 16 আনা, 16 আনা। আর ৳১ কয়েন ছাড়াও ছিল 1/4 রুপিস কয়েন ছিল। হুম? ₹1/2 কয়েন ছিল। তো এই ₹1/2 কয়েন কি ছিল? ৮ আনা। যেটাকে আমরা ৫০ পয়সা এখন বলি। এটা হচ্ছে ৮ আনা। 1/4 কি ছিল? ৪ আনা। আর এর এগেইনস্ট এ 16 আনার এগেইনস্ট এ পাওয়া যেত 64 পাইস। তোমরা যে এখন পাইস হোটেলের নাম নিশ্চয়ই শুনেছ, ভিন্ন জায়গাতে পাইস হোটেল এখনো আছে। এইটা সেই পাইস। হুম? আচ্ছা। তো 1955 এতে যে অ্যাক্ট আনা হয়, সেই অ্যাক্ট এর এগেইনস্ট এ কি হয়? না ₹1 থেকে এটা ইকুয়ালস টু 100 পয়সা হয়ে যায়। এর আগে অব্দি কিন্তু 16 আনা ছিল, 64 পাইস ছিল। এই সিস্টেম ছিল। এটা হয়ে যায় ডেসিমাল সিস্টেম অক্টাল থেকে। ওকে? বাট এর ইমপ্লিমেন্টেশন হয় কিন্তু 1957 এ। 1955 এতে একটা আসে। বাট 1957 থেকে এর ইমপ্লিমেন্টেশন হয়। আর এখানে পয়সার জায়গায় লেখা হতো নয়ে पैसे, নয়ে पैसे লেখা হতো। ওকে? 1964 এতে গিয়ে এই এইখান থেকে এই নয়ে যে শব্দটা এটাকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিয়ে খালি पैसे রাখা হয়। এটা 1964 থেকে। তো 1957 থেকে 1964 অব্দি নাম ছিল নয়ে पैसे, আর 64 এর পর থেকে হয়ে যায় খালি पैसे। তো আমরা এটা দেখে নিতে পারি কয়েকটা উদাহরণ দিয়ে। একটা ছবি আছে আমার কাছে। দেখো, ফার্স্ট আমরা দেখি এই যে 1954 এর কয়েন। সেখানে 1 পাইস, দেখো পাইস চলছে তখন। আর 57 থেকে আমাদের কিন্তু পয়সা এসেছে। তো 54 তো পাইস চলছে। আর কি লেখা আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি কি বলেছিলাম? 1955 এতে ফরমালি অ্যাক্ট এনে বলা হয়েছে যে হিজ মেজেস্টির জায়গায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা হবে। বাট 49 এর পর থেকে যত প্রিন্টিং হয়েছে, যত মিন্টিং হয়েছে কয়েন সবেতেই কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়া লেখা থাকতো। ওটা অফিসিয়ালি ফরমালি করা হয়েছিল 55 এতে। হ্যাঁ? আরো আমরা দেখে নিই, দেখো 1/4 টাকা। এটা কি? এটা হচ্ছে ৮ আনা। সরি ৪ আনা। হুম? 1/8 হতো, সেটা হচ্ছে হাফ রুপিস। হাফ রুপিস। এটা কি ছিল? এটা ছিল ৮ আনা। মানে ৫০ পয়সা। ওকে? যেটাকে ৫০ পয়সা বলা হয়। এবার তুমি দেখো 1957 এখানে লেখা আছে কি নয়ে पैसे, রাইট? যে নয়ে লেখা আছে, নয়ে पैसे। তো এই নয়ে पैसे 62, যে 62 তেও দেখো নয়ে पैसे লেখা। এই নয়ে শব্দটা হেঁটেছে কখন? হাঁটানো কখন হয়েছে? না 1964 এ সরানো হয়েছে। ওকে?
1964 তে গিয়ে এই ন্যায় শব্দটা সরানো হয়েছে। চলো আর এখানে দেখে নাও, এটা হচ্ছে ৳১ নোট কবেকার না 89 এর। এখানেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা। হুম? বাট এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা, বাট তুমি যখন ৳২ নোট দেখো বা ৳১০ নোট, ৳২০ নোট, সেখানে লেখা থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন? সেটাই আমরা এখন দেখবো। চলো। তো এখানে দেখো যে 1949 থেকে 1996 অব্দি যে নোটগুলো ছাপানো হতো সেখানে ছিল লায়ন ক্যাপিটাল। সারনাথের যে লায়ন ক্যাপিটাল, তার ছবি থাকতো, এমব্লেম। ওকে? 1996 থেকে 2018 অব্দি কিন্তু 1996 এর আগে কিন্তু মহাত্মা গান্ধীর কোনো ছবি ছিল না নোটে। 1996 এতে কিন্তু প্রথম মহাত্মা গান্ধীর পোর্ট্রেট ইউজ হয়। আর 2016 থেকে যে নতুন যে নোটগুলো সেখানেও মহাত্মা গান্ধীর নিউ সিরিজ সেটা। ওকে? তো 1996 থেকে 2018 অব্দি মহাত্মা গান্ধীর সিরিজ চলে। আর নতুন সিরিজ চলে 2016 থেকে এখন অব্দি চলছে এখন। তো 18 অব্দি কি না ডিমনিটাইজ হয়েছিল রুপিস 500 অ্যান্ড 1000 রুপিস। বাট স্টিল ৳১০০, ৳৫০ তো ডিমনিটাইজ হয়নি। তো তাদের প্রিন্টিং কিন্তু 2018 অব্দি চলেছে। সেজন্য 2018 অব্দি এখানে মেনশন করা হয়েছে। ওকে? তো নতুন যে নোট, তাতে কি ফিচার্স আছে সেটা দেখে নিই আমরা। ১ম হচ্ছে যে সিকিউরিটি ফিচার্স এর মধ্যে সি থ্রু রেজিস্টার, লেটেন্ট ইমেজ, ফ্লুওরেসেন্ট ফ্লুওরেসেন্ট ইঙ্ক, মাইক্রোটেক্সট। মাইক্রোটেক্সটে কি থাকে? সেটা হচ্ছে ভারত লেখা থাকে, যা দেবনাগরীতে ভারত লেখা থাকবে, আরবিআই লেখা থাকবে, আর ডিনোমিনেশন লেখা থাকবে। কত টাকার নোট সেটা লেখা থাকবে মাইক্রোটেক্সটেতে। আর ট্যাকটাইল মার্কস, এটা কিসের জন্য? এটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা দেখতে পায় না, যারা অন্ধ, তাদের জন্য ট্যাকটাইল মার্কসটা ইউজ করা হতো। তো চলো আমরা একবার দেখে নিই কোনটা কি। এই যে ৳৫০০ নোট একটা নতুন, দেখতে পাচ্ছি, এই যে দেখছো ৫ টা দাগ আছে, এটা হচ্ছে ট্যাকটাইল মার্ক। ঠিক আছে? এটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড এর জন্য এটা রেজড ইঙ্ক, মানে হাত দিয়ে তারা ফিল করতে পারে। নেক্সট হচ্ছে এই যে দিস ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ প্যানেল। হুম? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যানেল। এতে ১৫ খানা ল্যাঙ্গুয়েজ আছে। এটা হচ্ছে স্বচ্ছ ভারতের লোগো। এটা হচ্ছে কোন ইয়ার এতে প্রিন্ট হয়েছে সেটা লেখা থাকে এইখানে। এগুলো ব্যাক সাইডে। আর ফ্রন্ট সাইডে কি? না এইটা হলো লেটেন্ট ইমেজ। এটা হচ্ছে সি থ্রু রেজিস্টার। ওকে? এরকম সব ফিচার্স আছে। বেশি কিছু না জানলেও হবে এখানে। এখানে অল্প এইটুকু জানলেই এনাফ। অনেক ফিচার্স আছে। তো এটা ছাড়া আমরা দেখে নেব কি নোটের পিছনে কোন সিম্বল আছে। ঠিক আছে? এরকম ৳১০ নোট। ৳১০ নোটের পিছনে আছে সান টেম্পল অফ কোণার্ক। 20 এর পিছনে আছে ইলোরা কেভস। 50 এর পিছনে আছে হাম্পি চ্যারিয়েট। ৳১০০ র পিছনে আছে রানী কি ভাভ। ৳২০০ র পিছনে সাঁচি স্তূপা। আর ৳৫০০ র পিছনে রেড ফোর্ট। আর ৳২,০০০ র পিছনে কি ছিল? মঙ্গলয়ান। বাট ৳২,০০০ তো ২০২৩ থেকে প্রিন্টিং বন্ধ হয়ে গেছে। তো তার ফলে কি না এখন দরকার নেই আর ওটা। তো ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি দেখালাম ল্যাঙ্গুয়েজ প্যানেল পিছন দিকে, যেখানে ১৫ খানা ল্যাঙ্গুয়েজ আছে। আর সামনের দিকে ২ টো ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি এবং ইংলিশ। ওকে? এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব যে কয়েনেজ অ্যাক্ট অফ 2011, এটা খুব ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট? না ২০০০ কয়েনেজ অ্যাক্ট যে 2011, এটা এটা কিন্তু ৳১ যে নোট, এটা একটা ডিফারেন্স আছে। তুমি দেখবে ২ থেকে আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি। সেটা হলো এখানে দেখো ৳১ নোটেতে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা। ওকে? আর এখানে দেখো ৳৫০০ নোটে লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ? এটা কেন? এর পিছনে কারণ হলো যে ৳১ নোট কিন্তু ছাপায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ফিনান্স সেক্রেটারি তার সাইন থাকে। whereas যেগুলো ৳২ থেকে স্টার্ট করে যেকোনো ডিনোমিনেশন এ তুমি দেখো তাহলে রিজার্ভ ব্যাংকের
যিনি গভর্নর অফ রিজার্ভ ব্যাংক, তার সাইন থাকে ওই নোটগুলোয়। আর অনলি ফর 1 রুপি নোট ফিনান্স সেক্রেটারির সাইন থাকে। আর এটা কোথায় ছাপানো হয়? ছাপানো হয় নাসিকে। ওকে, কয়েনেজ অ্যাক্ট অফ 2011 আন্ডারেতে কিন্তু এই 1 রুপি নোট ছাপানো হচ্ছে। তো এইটা কিন্তু যদি কোনো কেউ প্রশ্ন করে যে 1 রুপি নোট কার আন্ডারে ছাপানো হয়, সেটা হবে কিন্তু কয়েনেজ অ্যাক্ট অফ 2011। এটা কার আন্ডারে ছাপানো হয়? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। আর 2 টাকা থেকে আরম্ভ করে ডিনোমিনেশন অব্দি, যে কোনো ডিনোমিনেশন অব্দি ছাপানো হয় হলো আরবিআই এর আন্ডারে। এটা কিন্তু গোলাবে না। তাই জন্য আরবিআই এর গভর্নরের সাইন থাকে, আর এখানে থাকে ফিনান্স সেক্রেটারির সাইন 1 রুপি নোটের উপরে। ওই জন্যই 1 টাকা নোটের উপর লেখা থাকে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কারণ তুমি দেখেছো 1955-এ ফর্মালি এটা বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকবে, আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা থাকে অন্যান্য নোটের উপরে। ওকে, তো চলো আমরা তাহলে কারেন্সি ইউনিটস গুলো কোথায় কোথায় আছে সেগুলো একবার দেখে নিই। ঠিক, তো কারেন্সি ইউনিটস গুলো দেখতে গেলে দেখবো যে যে ছটা ছটা ইউনিট টোটাল কারেন্সি এবং কয়েন মিন্টিং ইউনিট মিলিয়ে আছে এসপিএমসিআইএল এর আন্ডারে। এসপিএমসিআইএল কি? না, এরা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। ওকে, আর দুটো ইউনিট আছে হচ্ছে অনলি আরবিআই এর আন্ডারে। তো এই যে দুটো ইউনিট সেটা কোথায় আছে? এটা হচ্ছে কি কারেন্সি ইউনিটস। এই দুটো ইউনিট হচ্ছে কারেন্সি ইউনিটস। আরবিআই আন্ডারে কারা? না, মাইসুরু। তো মাইসুরুর যে ইউনিটটা, সেটা কবে হয়েছে? না, সেটা হয়েছে 1996-এ এস্টাবলিশড হয়েছে। আর শালবনিটা কবে হয়েছে? এটাও 1996-এ এস্টাবলিশ করা হয়েছে। আন্ডার কে? না, বিআরবি এনএমপিএল। আর এ কার আন্ডারে? আরবিআই এর আন্ডারে। এটা কারেন্সি প্রিন্টিং ইউনিট। আর সেকেন্ড হচ্ছে এসপিএম সিআইএল কার আন্ডারে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এখানে কি হয়? নাসিকে আর দেওয়াসে। নাসিকেরটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছে 1928-এ, আর দেওয়াসেরটা হয়েছে 1974-এ। দেওয়াস কোথায়? এমপিতে। নাসিক কোথায়? মহারাষ্ট্রায়। ওকে, শালবনী কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। মাইসুরু কোথায়? কর্ণাটকায়। এগুলো মাথায় রাখবে। আর কয়েন মিন্টিং যে ইউনিট আছে সেগুলো এসপিএমসিআইএল এর আন্ডারেই, অর্থাৎ জিওআই এর আন্ডারেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। তো তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে কলকাতা, 1757-এ এস্টাবলিশ করা হয়। মুম্বাইটা এস্টাবলিশ করা হয় হলো 1829-এ। হায়দ্রাবাদে যেটা, সেটা হয় 1803-তে। ওকে, আর নয়ডারটা হয় 1988-এ। তার মানে কি? না, এসপিএমসিআইএল এর আন্ডারে টোটাল 6টা ইউনিট আছে, যেটা আমি প্রথমে বললাম 6টা ইউনিট। 4টে কয়েন মিন্টিং ইউনিট আর দুটো কারেন্সি ইউনিট। ওকে, টোটাল 6টা ইউনিট। আর আরবিআই আন্ডারে কি আছে? দুটো ইউনিট, একটা শালবনীতে, একটা মাইসুরুতে। এরকম এই কোশ্চেন গুলো কিন্তু আসে, তো এগুলো মাথায় রাখবে। নেক্সট আমরা চলে আসবো ডিমনিটাইজেশনে। তো ডিমনিটাইজেশনে দেখবো যে 3বার ডিমনিটাইজ হয়েছে আমাদের কারেন্সি। একবার হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা 1946-এ। আরেকবার হচ্ছে 1978-এ জনতা দলের আন্ডারে। এই টাইমেতে কে ছিলেন? মোরারজি দেসাই ছিলেন প্রাইম মিনিস্টার। আর একটা তো আমরা সবাই জানি, 8 নভেম্বর 2016 মোদিজির আন্ডারে হয়েছে। ঠিক আছে, তো এই যে ডিমনিটাইজেশন হয়েছে, এইগুলোর পিছনেতে কোন অ্যাক্ট আছে? কোন অ্যাক্ট গভর্নমেন্টকে পাওয়ার দেয় যে গভর্নমেন্ট যে কোনো টাইমে ডিমনিটাইজ করতে পারে কারেন্সিকে? সেটা হলো সেকশন 26(2) অফ আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই অ্যাক্ট 1934 এর সেকশন 26(2) এই পাওয়ারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেয়। ওকে, চলো নেক্সট হচ্ছে আমরা দেখে নেবো রুপি সিম্বল। তো রুপি সিম্বল যেটা, সেটা হচ্ছে উদয় কুমার 2010-এতে এটা করেছিলেন। রুপি যে সিম্বলটা, এটা রোমান আর দেবনাগরী স্ক্রিপ্ট এই দুটো মিলিয়ে করা হয়েছিল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাঝে মাঝে স্টক কোয়েশ্চেন হিসেবে চলে আসে, তো এটা মাথায় রাখবে। এরপর হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এদের ফুল ফর্ম কি? এসপিএমসিআইএল আর বিআরবি এনএমপিএল এর ফুল ফর্ম কি? এটা একবার দেখে নিই আমরা। প্রথম হচ্ছে এসপিএমসিআইএল, নামটা যেরকম ভাবে সাজেস্ট করছে, সিকিউরিটি প্রিন্টিং
অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ওকে। এখানে কি না সিকিউরিটি প্রিন্টিং, প্রিন্টিং কিসের? নোটসের। মিন্টিং কিসের? কয়েন্সের। কারণ কি না SPMCIL এ দুখানা ইউনিট আছে হচ্ছে নোটসের আর 4টে ইউনিট আছে কয়েন্সের। তো এরা বোথ প্রিন্টিংও করে মিন্টিংও করে, কয়েনও মুদ্রণ করে আর নোটসও মুদ্রণ করে। তো সেই জন্য কি না প্রিন্টিং অ্যান্ড মিন্টিং, SPMCIL, এটা মনে থাকবে। নেক্সট হচ্ছে BRB NMPL, এটা কি না ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে BRB NMPL। এখানে কি না নোট মুদ্রণ, অনলি নোটকে ছাপ প্রিন্ট করছে। এখানে কি ছিল? প্রিন্টিং অ্যান্ড মিন্টিং বোথ। তো এটা থেকে মনে থাকবে তোমাদের, অসুবিধা হবে না কিছু। এখানে কটা ইউনিট আছে? দুটো ইউনিট। কোথায় কোথায় আছে? শালবনী। তো নেক্সট হলো ডিজিটাল রুপি। তো কেন ডিজিটাল রুপি? কারণ হলো টু রিডিউস ক্যাশ ডিপেন্ডেন্স। তো তো ক্যাশটা হচ্ছে অ্যাকচুয়ালি কস্টলি, তার প্রিন্টিং কস্ট আছে, খারাপ হয়ে গেলে আবার নতুন নোট প্রিন্ট করতে হয়, কারণ নোট ছিঁড়ে যায়, ফেটে যায়, রাইট? আর হোয়াট ইজ ডিজিটাল রুপি? ডিজিটাল রুপি হলো রুপি, মানে ইলেকট্রনিক রুপি। সেটা রুপি যেটা সেন্ট্রাল ব্যাংক ব্যাক করছে, বাট কোন ফর্মে? না ডিজিটাল ফর্মে। ওকে। তো আরেকটা হচ্ছে বুস্ট ডিজিটাল ট্রানজাকশন, যাতে ফাস্ট হয়, ট্রানজাকশন যাতে ফাস্ট হয়। নেক্সট হলো প্রিভেন্ট কাউন্টার ফিটিং। যদি নোট ছাপানো হয় তাহলে কাউন্টার ফিটিংও বেশি হতে পারে, কিন্তু ডিজিটালি হলে কাউন্টার ফিটিং করার সমস্যা আছে। তো সেই জন্য এটা একটা ভালো পয়েন্ট। ফোর্থ হলো ফিনান্সিয়াল ইনক্লুশন, আর ফিফথ হলো কম্পিট গ্লোবালি। তো কম্পিট গ্লোবালিটা কারণ হচ্ছে অন্যান্য কান্ট্রি যারা আছে, যেমন চায়না শুরু করে দিয়েছে হলো ডিজিটাল ইউয়ান, ইউরোপে চলছে ইউরো, ঠিক আছে, ইউরো চলছে। তো টিউনিশিয়াতে চলছে দিনার। তো এইসব কান্ট্রির সাথে যদি কম্পিট না করে তাহলে ইন্ডিয়া পিছিয়ে যাবে। সেই জন্য এটা একটা রিজন ইউরোপি করার। ওকে। তো চলো আমরা দেখে নিই ফিচার্স, কিছু দেখে নিই আমাদের নেক্সট স্লাইডে। ইউনিয়ন বাজেট 2022-23-এতে কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর রুপি, যেটা অর ডিজিটাল রুপি, কিন্তু তার কনসেপ্ট ফিনান্স মিনিস্টার দিয়েছিলেন। ওকে, 2022-23-এর বাজেটেতে। তো এরপরে রিটেল দু রকমের হয় সিবিডিসি, একটা হচ্ছে রিটেল সিবিডিসি আর একটা আছে হোলসেল সিবিডিসি। ঠিক আছে, রিটেল সিবিডিসি মানে কি না যেটা আমরা ইউজ করব, আমি তুমি ইউজ করব, ইউজড বাই পিপল ফর ডে টু ডে ট্রানজাকশন। আর হোলসেল কি? যেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইউজ করবে, যেরকম হচ্ছে ব্যাংকস, এনবিএফসিস। এটা চালু হয় হলো 1st নভেম্বর 2022 থেকে, আর এটা চালু হয় 1st ডিসেম্বর 2022 থেকে। কিসে? না পাইলট বেসিসে, মানে এক্সপেরিমেন্টাল। ওকে, এখনো এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। তো মোটামুটি 2026-27 থেকে গভর্নমেন্ট প্ল্যান করছে যে এটা আরো ব্রডার, আরো আরো লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওকে। তো এটার ফিচার্স কি আছে? এটা হচ্ছে প্রথম লিগাল টেন্ডার, ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক। স্টেবিলিটি ওই জন্য বেশি, কারণ সেন্ট্রাল ব্যাংক ব্যাক করছে, এটা লিগাল টেন্ডার, আর এটা ডিজিটাল রুপি। ওকে। নেক্সট, এর যে লিগাল ফ্রেমওয়ার্ক যেটা, সেটা কি না একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়। অ্যামেন্ডমেন্টটা কিসে আনা হয়? সেকশন 22 অফ আরবিআই অ্যাক্টে, সেকশন 22 অফ আরবিআই অ্যাক্ট অফ 1934। তো এখানে বলা হয় যে কারেন্সি মানে হলো বোথ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল। আগে কি ছিল? আগে সেকশন 22 তে ছিল অনলি ফিজিক্যাল। তো এখানেতে অ্যামেন্ডমেন্ট করে যোগ করা হয় ডিজিটালটা, যেটা কিনা ইস্যুড বাই আরবিআই। তো আরবিআই কে দায়িত্বটা দেওয়া হয়। তো কিছু উদাহরণ দেখে নিই আমরা। যেরকম টিউনিশিয়াতে আছে দিনার, ইকুয়েডরে আছে সিস্টেমা, ভেনেজুয়েলাতে আছে পেট্রো,
সুইডেনে আছে ই ক্রোনা, চায়নাতে হলো ডিজিটাল ইউয়ান। তো এইগুলো মাথায় রাখবে, এগুলো স্টক কোয়েশ্চেন চলে আসে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সিবিডিসির সাথে ডিফারেন্স কি আছে। তো প্রথম হচ্ছে ফিয়াট কারেন্সি, নিশ্চয়ই মনে আছে ফিয়াট কারেন্সি কি জিনিস, রাইট? তো ফিয়াট কারেন্সি হলো ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক, যেটা আমরা ইউজ করি যে কারেন্সি নোটস, কয়েন্স, সেগুলো সব ফিয়াট কারেন্সি। সিবিডিসি ক্রিপ্টোকারেন্সি আর স্টেবল কয়েন্স। তো ইস্যুয়ার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ফিয়াট কারেন্সির। সিবিডিসি ইস্যুয়ার কে? সেন্ট্রাল ব্যাংক, কারণ আরবিআই করবে, রাইট? ক্রিপ্টোকারেন্সির কে? প্রাইভেট এন্টিটি। হুম। স্টেবল কয়েন্স এর কে? প্রাইভেট এন্টিটি। যেমন আমরা পড়েছি যে ডিএম, ডিএমটা হচ্ছে ফেসবুকের। তো নেক্সট ভ্যালু, ভ্যালু হচ্ছে ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক ফর ফিয়াট কারেন্সি, ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক ফর সিবিডিসি। আর ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কি? কেউ ব্যাক করে না। তাই জন্য ক্রিপ্টোকারেন্সি হলো ভোলাটাইল। মনে আছে? ভোলাটাইল। তো ভোলাটাইল কেন? না কেউ ব্যাক করছে না। তাই এর প্রাইস বাড়ে কমে, মার্কেটের যেরকম দাম সেই অনুযায়ী এর প্রাইস ফ্লাকচুয়েট করে অলওয়েজ। ঠিক আছে? তাই জন্য ভোলাটাইল। তো আর স্টেবল কয়েন্স কি? স্টেবল কয়েন্স হচ্ছে পেগ টু আদার কারেন্সিজ। পেগ টু মানে কি? পেগ টু মানে হচ্ছে এরা অন্য কারেন্সির সাথে নিজেদেরকে যুক্ত করে রাখে। যেরকম হচ্ছে ডিএম। ডিএম হচ্ছে ডলারের সাথে যুক্ত। ট্রু আইএনআর। ট্রু আইএনআর হচ্ছে কি? না আইএনআর এর সাথে যুক্ত, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সির সাথে যুক্ত। তো আইএনআর এর যেরকম দাম বাড়বে কমবে সেরকমই স্টেবল কয়েন্স এরও, এই ট্রু আইএনআর এরও দাম বাড়বে কমবে। ইভেন যেরকম ডলারের দাম বাড়বে কমবে সেরকম ডিএম এরও দাম বাড়বে কমবে। ওকে? নেক্সট হচ্ছে লিগাল টেন্ডার কিনা। ফিয়াট কারেন্সি লিগাল টেন্ডার ইয়েস, সিবিডিসি লিগাল টেন্ডার ইয়েস। বাট এটা হচ্ছে এই ফিজিক্যাল কারেন্সিরই ডিজিটাল ফর্ম, রাইট? তো সেই জন্য এটাও লিগাল টেন্ডার, ওটাও লিগাল টেন্ডার। এটা লিগাল টেন্ডার নয়, ইন্ডিয়াতেও লিগাল টেন্ডার নয় এটা। হুম। এটা ম্যাক্সিমাম জায়গাতেই লিগাল টেন্ডার নয়। এল সালভাদর রিসেন্টলি একে পারমিশন দিয়েছে। আর এটা মেবি গিভেন স্ট্যাটাস। আচ্ছা, মিডিয়াম অফ পেমেন্ট ইয়েস, এটাও ইয়েস। এখনো অ্যালাউড হয়নি, মেবি অ্যালাউ করতে পারে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে, স্টেবল কয়েন্সের ক্ষেত্রেও তাই। তো কিছু উদাহরণ দেখে নিই। এটা ফিজিক্যাল কারেন্সি নোটস, ফিয়াট। সিবিডিসি হচ্ছে ইদিনা সিস্টেমা, ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, ডোজ কয়েন। আর এটা হচ্ছে ডিএম, টেথার, ট্রুয়ানা, এটিসি। ওকে? এটাই হলো পুরো ক্লাস। এটুকু জানলেই হবে। আমি এরপরে নেক্সট ক্লাসেতে এর উপর এমসিকিউ করাবো। ওকে? তো চলো, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব।